নিবরাজ থামলো। নূর এখনো কিছু বলছে না। চারপাশের গোলক ধাঁধা যেন তাকে জড়িয়ে ধরছে। তুমি যে খুব বোকা, তুমি জানো? নিবরাজ এই মুহূর্তেও ঠোঁট কামড়ে হাসলো। নূর হতবুদ্ধির ন্যায় চেয়ে আছে। সে কিছুই বুঝতে পারছে না নিবরাজ কোন প্রসঙ্গে কথা বলছে। নিবরাজ নূরের হাতে নিজের ফোনটা ধরিয়ে দিল। যেখানে চলছে সেই ভিডিও ফুটেজটা, যেটাই নূর খাবারে কিছু মেশাচ্ছে। ভিডিও দেখে নূর তপ্ত একটা ঢোক গিলল। মোবাইলটা হাত থেকে আলগা হতেই নিবরাজ তা লুফে নিল। দুই হাত নোচের মুঠোতে পুড়ে ফের বলল, আই নো বেবি, তুমি এইগুলো একদমই নিজের ইচ্ছায় করোনি। আই নো, আমি জানি তো তুমি আমাকে কত ভালোবাসো। তুমি এমন করতেই পারো না। যারা বলেছে তোমাকে এমন করতে, তাই না? হ্যাঁ। নূর আস্তে করে বলল। ফের বলল। আপনি কি করে জানেন? নিবরাজ বিনা আওয়াজে ঠোঁট প্রশস্ত করে হাসল। অতপর হেস হিসিয়ে বলল। সারপ্রাইজ। এর মাঝে যারা আর সীমান্ত জেগেছে কিছুটা। যারা মাথা নিচু করে বসে আছে, তার মুখে কোনো কথা নেই। দেখলে মনে হবে যেন আত্মসমর্পণ করে দিয়েছে। সীমান্ত ব্যথায় কাতরাচ্ছে। তার পরনের শার্টটা ছিঁড়ে একাকার। গলদেশের চামড়া থেকে শুরু করে উদরের চামড়া পর্যন্ত ঝুলে আছে। আর এই ঝুলে যাওয়া অংশে করকরে বালু আর ইটের কণা গেঁথে আছে। রড দিয়ে পিঠে মারার কারণে সে সোজা হয়ে বসতে পারছে না। সোজা হয়ে বসতে গেলে সে আহাজারি আর্তনাদ করে ওঠে, হুঙ্কার ছুড়ে নিবরাসের দিকে। তার বাচ্চা জানোয়ার খুনি, তুই এর আগে বারও আমাকে মারতে চেয়েছিলি, কিন্তু পারিসনি, এখনো পারবি না শালা পাগল। নিবরাস নূরের সাথে কি সুন্দর কথা বলছিল। ঠিক তখনই সীমান্তের এমন চেঁচামেচি শুরু হয়ে যায়। নিবরাস প্রিয়তমার সাথে কথা বলার সময় কোনো ডিস্টার্বনেস পছন্দ করে না। সেখানে এই বেয়াদব এমন শুরু করে দিয়েছে। নিবরাজ দাঁত কিরমির কিরমির করে নিজের রাগ সংযত করার চেষ্টা করলো, কিন্তু সফল হলো না। সে বসা থেকে সুপের বাটিটা ছুঁড়ে মারলো সীমান্তের দিকে। সেটা গিয়ে লাগে সীমান্তের কপালে। তৎক্ষণাৎ সীমান্ত চিৎকার দিয়ে ওঠে। সিরামিকের ভারী বাটি হওয়ার দরুন সীমান্তের কপাল বেশ খানিকটা কেটে গেছে। সেখান থেকে এখন গড় গড় করে রক্তিম তরল গড়িয়ে পড়ছে। নূর ভয়ে চিৎকার দিয়ে ওঠে। নিবরাস ক্ষিপ্ত দৃষ্টি সেদিকে ফেলার সাথে সাথে নূরের আওয়াজ বন্ধ হয়ে যায়। গলার স্বর কিছুটা মিইয়ে আসে। শান্ত হলো না নিবরাস। সে নূরের হাঁটুতে শক্ত করে ধরে বলে, কষ্ট হচ্ছে শোনা? ওর জন্য কষ্ট হচ্ছে তোমার? নূর মৃদু গতিতে মাথা নাড়িয়ে বোঝায় তার কষ্ট হচ্ছে। নিবরাসের ক্ষিপ্ত আঁখি দুটি আরো ক্ষিপ্ত হলো। ক্রোধের লালাভ আগুনে যখন সে জ্বলতে ব্যস্ত, তখনই যেন এক ঝাঁক হিংস্রতা এসে দখল নিল সেই চোখের গভীরতা। সে হুড়হুড় করে এক নিমেষেই চলে গেল সীমান্তের সামনে। তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো পৈশাচিক প্রতিশোধের উপাখ্যানে চলছে। না আছে কোনো ভয়, দ্বিধা, ক্লান্তি, আর না কোনো অভিপ্রায়। সীমান্তের সামনে এসেই থামলো না সে। সাইডে রাখা ধারালো ছলমলে ছুরিটা কখন যে সে হাতে তুলে নিয়েছে তা বোধহয় সে নিজেও জানে না। আর এক নিমেষেই সীমান্তের অরুর গভীরে বিদ্ধ হয় সেই তীক্ষ্ণ ফলার সঞ্চালনা। প্রথম আঘাতে নিস্তব্ধতা ফেটে যায়। দ্বিতীয় আঘাতে নেমে আসে এক অনুচ্চারিত আর্তনাদ। তৃতীয়, চতুর্থ, সপ্তম, অষ্টম প্রতিটি ছোঁয়ায় নিবরাজ যেন জগতের সমস্ত প্রতিহিংসা ঢেলে দিচ্ছিল সীমান্তের শরীরে। সীমান্তের বিকট চিৎকারে চারিদিকের আত্মা কেঁপে উঠছে। ফিনকি দিয়ে দিয়ে রক্ত বের হচ্ছে তার পা থেকে। যারা শান্ত হয়তো বুঝতে পারছে তার সাথেও এমন হবে, অথচ হঠাৎ নিবরাসের এমন ভয়ঙ্কর রূপ দেখে নূর শব্দ করে কেঁদে দেয়। নূরের কান্না দেখে নিবরাস নিজের ওষ্ঠে রক্ত মাখা পাতলা ছুরিটা ঠেকায়। তীক্ষ্ণ চোখে নূরকে চুপ যাওয়ার ইশারা দেয়। শশ, আওয়াজ করে না শোনা। নূর থামে না। সামনে সীমান্তের পা থেকে রক্ত বের হয়ে ফ্লোরে জমাট বেঁধেছে। নিবরাসের হাতে শরীরে রক্তের ছোঁয়া, এমনকি মুখেও রক্তের ছিটে ফোঁটা আছে। রুমের হলুদ আলোয় নিবরাসকে একদম মৃত চেতার মতো লাগছে।
সামনে এত ভারী থকথকে রক্ত দেখে নূরের শরীর গুলিয়ে ওঠে, মুখ ভরে বমি আসে, রোমটা কেমন যেন রক্তের ধাতব তামাটে গন্ধে ভরে গেছে। নূর নিজেকে ছাড়ানোর জন্যে মোচড়ামুচড়ি করতে থাকে, ঘামছে ভীষণ সে। তার এমন অবস্থা দেখে নিবরাস ছুরিটা ফেলে ছুটে আসে। মুখাবয়বের এখন কোনো রাগ নেই, যেন সবকিছু একদম নর্মাল। নিবরাস নূরকে ছুতে গেলে নূর ভয়ে চেয়ারের সাথে লেপ্টে যায়। নিবরাসের মন ক্ষুণ্ণ হয়। সানফ্লাওয়ার কি তাকে ভয় পাচ্ছে? সাথে সাথে দগ্ধ হয় তার হৃদয়। সে জোর করে নূরের হাত ধরে, ললিত কণ্ঠে নূরকে বলে, সানফ্লাওয়ার দেখো, নাথিং হ্যাপেন, ইটস মি সোনা নিব্রাস, ইউর লাভিং হাজব্যান্ড। নূর এবার কেঁদেই দেয়, ফুপিয়ে কেঁদে বলে ওঠে। আপনি নিবরাস না, আপনি খুন করেছেন, আপনি একজন ক্রিমিনাল। তারপর নূর অনুনয় করে বলে, আমাকে প্লিজ কিছু করবেন না, আমি কিছু করিনি, প্লিজ আমাকে মারবেন না। নিবরাস ডানে বামে মাথা নাড়ে, আদুরে হাতে নূরের হাত ধরে। সানফ্লাওয়ারকে মারার কথা সে কল্পনাতেও ভাবতে পারে না। 100 কোটি দোষ করলেও সানফ্লাওয়ারের কোনো শাস্তি নেই। নিবরাস নূরের হাতে শব্দ করে চুমু খেলো, আলতো হেসে বলল, ভয় পেও না, ওদের তো শাস্তি দিতে হবে। বলো, ওরা তোমাকে মিথ্যে বলে নিয়ে যেতে চেয়েছিল, আমার কাছ থেকে দূরে সরাতে চেয়েছিল। ওরা খারাপ মানুষ, শাস্তি দেব না? নূর মাথা নাড়ে। নূরের মাথা নাড়া দেখে নিবরাসের রাগ তরতর করে বেড়ে যায়। তাও নিজেকে শান্ত করে সামান্য হাসলো, মৃদু কণ্ঠে বোঝানোর ভঙ্গিতে বলল, আচ্ছা, তোমাদের টিচার ভুল করলে তোমাদের শাস্তি দিত না? নূর আবার মাথা নাড়ে। ওকে, এটাও তেমন শাস্তি। ওরা ভুল করেছে আর আমি শাস্তি দেব। আসলে ওরা বড় ভুল করেছে তো, তাই শাস্তিটাও একটু বেশি। নিবরাস বোঝানোর ভঙ্গিতে বলল। নূর আবার অস্ফুট স্বরে কেঁদে ওঠে। পেছন থেকে সীমান্তের গোঙানির আওয়াজ আসছে। একটা পশুর গলা কাটার পর যেমন আওয়াজ হয় ঠিক তেমন। কথা বলাই ব্যাঘাত হওয়ায় নিবরাস আবার অসন্তোষ হলো। নিচ থেকে একটা কাপড়ের দলা হাতে নিয়ে আবার এগিয়ে গেল সীমান্তের দিকে। এই গোলকের ন্যায় পৃথিবীর মাঝে কত ধরনের মানুষের বসবাস। এই কোটি কোটি মানুষের ভাবনা এক এক রকম, তাদের চরিত্র, চিন্তাধারা, কাজ সবকিছুর ভিন্নতা আছে। কেউ ভালো কিংবা কেউ খারাপ, হয়তোবা দুটো মিলিয়ে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে শুধু ভালো। মানুষ মানেই ভুলে ভরা গোঁজামিল। কিঞ্চিত পরিমাণ ভুল মানুষের থাকবেই। ভালো খারাপ পাগলামি এগুলো সব মিলিয়েই তো মানুষ। কিন্তু নূরের এখন মনে হচ্ছে নিবরাস এগুলোর মধ্যে একটাও না। সে যে নিবরাসকে চিনত সে ছিল স্বচ্ছ জলের মতো। নূর নিজের প্রতিচ্ছবি এই জলে দেখতে পেত। কত ভালোবাসা ছিল, একটুও কঠোরতা কিংবা হিংস্রতা ছিল না। কিন্তু এই নিবরাস যেন হিতে বিপরীত। এই নিবরাসের চেহারায় কোনো মায়া মমতা নেই, আছে এক আকাশচুম্বী হিংস্রতা আর রাগ। একটু আগে যখন সীমান্ত গলাকাটা পশুর ন্যায় ছটফট করছিল, তখন নিবরাস তার এই বিচ্ছিরি আওয়াজ থেকে রেহাই পেতে তার মুখে একদলা নোংরা কাপড় গুজে দিয়েছিল। নিবরাস কাজটা শেষ করে নূরের দিকে তাকিয়ে এমন তৃপ্তি নিয়ে হেসেছিল যেন সে এই কাজটা করে অন্তহীন তৃপ্তি পেয়েছে। নিবরাসের এই হাসির মূল্য কোটি টাকা হলেও কম হবে। নূর হতভম্বের ন্যায় বসে আছে। চারিদিকের কর্মকাণ্ড কিছুই তার মাথায় ধরছে না। নিবরাস কেউ বুঝতে পেরেও পারছে না সে। কিছুক্ষণ তার মস্তিষ্ক বলছে, নিবরাস তোর অবস্থাও এমন করবে, তোর অবস্থাও সীমান্তের মতো হবে। আবার সঙ্গে সঙ্গে মন বিরোধিতা করছে। তার সকল ভাবনাকে প্রত্যাখ্যান করে সে প্রবল বেগে বলছে, নিবরাস মরে গেলেও তোর সাথে এমন করবে না। ও তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে। তোর এমন অবস্থার কথা ও চিন্তাও করতে পারে না। এই মন আর মস্তিষ্কের যুদ্ধে বারংবার দ্বিধায় পড়ে যাচ্ছে নূর। আর সবচেয়ে বড় কথা, নিবরাসকে এখন তার কাছে অপরিচিতের ন্যায় ঠেকছে। এই নিবরাস ভীষণ ভয়ঙ্কর, বিভৎস, রক্তলোলুপ। নিবরাস তীক্ষ্ণ দৃষ্টিতে নূরের দিকে চাইল, ফের জানার দিকে দৃষ্টি দিয়ে হস্কি কণ্ঠে বলল, আমার সানফ্লাওয়ারকে ভুল বুঝাতে চেয়েছিলে তুই আমার নামে, তাই না? আমার থেকে দূরে করতে চেয়েছিলে। কত সাহস তোর! মরার ভয় নেই? নিবরাসের এমন চেঁচিয়ে কথা বলায় নূর ভীত হয়। সে কিছু বলবে তার আগে যারা মৃদু কণ্ঠে বলে ওঠে, তুমি কি করে জানলা যে আমি তোমার বউয়ের সাথে কথা বলছি?
ও বলেছে তোমায়? লাস্টের কথাটা যারা নূরের দিকে ইশারা করে বলেছে। নিবরাস তাচ্ছিল্য হাসে, নূরের দিকে তাকিয়ে বলে, মনে আছে সানফ্লাওয়ার, ফোনে কথা বলা নিয়ে আমি একবার তোমার উপরে রেগে গিয়েছিলাম, তারপর নিজের হাত কেটে ফেলেছিলাম। নূর মন্থর গতিতে উপর নিচ মাথা নাড়ে, মানে তার মনে আছে। নিবরাস নূরের মাথা নাড়ানো দেখে আবার আগের মতো করেই বলল, সেদিন আয়াসের সাথে ডাক্তার আর দুইজন হাউসকিপারও এসেছিল। এই দুজনের মধ্যে একজন ছিল সীমান্ত। এবার রাইট যারা? যারা বিস্মিত নয়নে সীমান্তের দিকে তাকালো। এ ছেলের দিকে এখন আর তাকানোর মতো অবস্থা নেই। হাত পা বাঁধা, মুখে কাপড় ঠোসা। যারার মনে এখন একটাই প্রশ্ন, এই গোপন কথা নিবরাসকে কে বলেছে? এই কথাটা তো সে আর সীমান্তবাদী কেউ জানে না। তাহলে সে কিছুটা বুদ্ধিভ্রষ্ট হয়ে জিজ্ঞেস করলো, তুমি কি করে জানো এসব? যারার কথায় নিবরাস শব্দ করে হেসে ওঠে। তার হাসিতে এক হিংস্রতা বিরাজ করছে। সে আচমকা সীমান্তের দিকে তাকিয়ে যারাকে বলল, তোমরা বোধহয় হিডেন ক্যামেরা লাগানোর সময় ভুলে গিয়েছিলে আমার ঘরেও ক্যামেরা আছে, যেখানে আমি সব দেখতে পাই। যারা বিস্মিত তাকালো। তাহলে কি সীমান্ত সবকিছু চেক করে ক্যামেরা লাগায়নি? নিবরাসের বাসায় সে ক্যামেরা আছে, সেটা কি ও দেখেনি সীমান্ত? শিট শিট, একটা ভুল, জাস্ট একটা ভুলের জন্য এখন এভাবে বসে সে। না হলে কখনোই। কিছুটা ভাবতেই যারা আবার ভ্রু কুঁচকে বলল, মানলাম তুমি সেটা দেখেছো, কিন্তু আমি যে তোমার বউয়ের সাথে কথা বলেছিলাম সেটা তুমি কি করে জানো? কে বলেছে তোমায়? নূর? নিবরাস শান্ত চোখে নূরের দিকে তাকালো, একদম শান্ত। তারপর বলল, তুই তুই কল আমার মোবাইলে দিয়েছিস? কত বড় কলেজা তোর! অথচ তুই জানিসই না আমার মোবাইলে সব সময় কল রেকর্ডিং চালু থাকে। সিংহের গুহায় এসেছিস, সিংহকে শিকার করতে চাইছিস, অথচ জানিসই না সিংহই আগে থেকে তোর জন্য ফাঁদ পেতে বসে রয়েছে। ভেরি ব্যাড। তোর সাথে তো অন্যায় হয়েছে, তাই না? তবে কিছু করার নেই, এই অন্যায়ের শাস্তি এবার তোকেই পেতে হবে, আর এইটা হবে আজকেই। নূর বিমূঢ় নয়নে নিবরাসকে দেখছে। এই লোকটার কত দিকে খেয়াল, কতক্ষণে সিসিটিভি ফুটেজও দেখে ফেলেছে, আবার কল রেকর্ডও চেক করে ফেলেছে। এত কিছু করলো কখন সে? নূর আচম্বিত তাকিয়ে আছে নিবরাসের দিকে। তার মানে নিবরাস প্রথম থেকেই সব জানে? নূরের এমন স্তব্ধ হয়ে বসে থাকা নিবরাসের পছন্দ হলো না। এই স্তব্ধ নূরকে নিবরাসের একদমই পছন্দ না। তার সানফ্লাওয়ার হবে উচ্ছ্বসিত দমকা হাওয়ার মতো। এই দমকা হাওয়া যতবার তার গায়ে লাগবে ততবারই যেন সে স্তব্ধ হয়ে যাবে। নিবরাস সময় নষ্ট করতে চাইল না। রাত ক্রমশ বাড়ছে। নিশীথকাল শেষ হয়ে ভোর হবে একটু পরে। সে ঘাড়কাত করে প্রখর দৃষ্টি দেয় সাইডের ধারালো সরঞ্জামগুলোর দিকে। তারপর নূরের কাছে এগিয়ে যায়। একটা মোটা কালো ফিতে বের করে নূরের পেছনে দাঁড়ায়। মুখটা একটু নিচে নামিয়ে নূরের ঘাড়ে রাখে। আস্তে করে চুমু খায় সেখানে। নিবরাসের এমন ছোঁয়ায় নূর কেঁপে ওঠে। তার সমস্ত শরীর যেন ভারী হয়ে গেছে। নূর চোখ বন্ধ করে ফেলল। তার ভেতরকার অনুভূতিগুলো যেন তাকে একদিকে টেনে নিয়ে যাচ্ছে। এই নিবরাস আর নিবরাসের এই ছোঁয়াকে সে কখনো উপেক্ষা করতে পারবে না। এটা তার ক্ষমতার বাইরে। নিবরাস মৃদু হাসল। তার ঠোঁট হালকা প্রশস্ত হলো। সে নূরের কাঁধে হাত রেখে কানের কাছে গিয়ে নিচু স্বরে বলল, মাই লিটল কিটেন। হুম হুম হুম। নিবরাস আবার সেই আবেদনময় স্বরে বলল, বেবি, তোমার বন্ধুদের কি করা যায় বলো তো? ওরা খুব খারাপ, জানো? ওরা তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেতে এসেছিল, আবার আমাকে একা করে দিতে এসেছিল। এর শাস্তি কি? নূর কিছু বলছে না। সে চায় এই সব মারামারি বন্ধ হোক। এত চিৎকার, যন্ত্রণা, রক্ত, এই সব তার ভালো লাগছে না। নূরকে চুপ থাকতে দেখে নিবরাস আবার উত্তেজিত কণ্ঠে বলল, আচ্ছা সানফ্লাওয়ার, তুমি কি ওদের কথা বিশ্বাস করে নিয়েছো? ওদের কথা, ওই ছবিগুলো কি তুমি বিশ্বাস করেছো? তুমি বিশ্বাস করো ওই ছবিগুলো একদমই সত্যি না। তোমায় ছাড়া আমি আর কারোর এত কাছে যাইনি, কারোর সাথে ঘনিষ্ঠ হইনি, সত্যি। নূর মাথা নাড়ে, বোঝায় যে সে নিবরাসকে বিশ্বাস করেছে। নূরের মাথা নাড়ানো দেখে নিবরাস তৃপ্তির হাসি হাসে। সে স্মিত হেসে বলে, আমি জানি তো আমার কিউটি কখনো আমায় অবিশ্বাস করতে পারে না। সে আমায় খুব ভালোবাসে, কিন্তু কিন্তু কিন্তু
নিবরাসের অভিব্যক্তি বদলালো। সে ঘন ঘন শ্বাস ফেলে বলল, যারা আমার এই ভালোবাসা কেড়ে নিতে চেয়েছিল তাদের তো শাস্তি দিতে হবে, কঠিন শাস্তি, যাতে আর কোনোদিন এমন করতে না 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 ভাবতেও না পারে। নূর কম্পিত গলায় বলল। কি শাস্তি দেবেন? নিবরাস হাসল, শীতল কণ্ঠে বলল, তুমি ছোট কিডেন, এর অ্যাডাল্ট শাস্তি তুমি দেখতে পারবে না, শুধু একটুখানি কষ্ট দেব। এই বলে নিবরাস একটা মোটা ভারী ফিতে দিয়ে নূরের চোখে বেঁধে দিল। নূর ছটফট করে ওঠে। এমনিতেও ঘরটা কিছুটা অন্ধকার, কি আছে না আছে কিছুই দেখা যায় না। তারপর আবার কালো ফিতে দিয়ে বাঁধার কারণে আরো দমবন্ধকর লাগছে। মনে হচ্ছে যেন সে কোনো অন্ধকার গুহায় পতিত হয়েছে। নূর আর নিবরাসের ছোঁয়া পেল না। বুঝতে পারলো নিবরাস তার থেকে দূরে যাচ্ছে। পায়ের খটখট শব্দ যেতে যেতে থামছে। পানির শব্দ হচ্ছে। নূরের অবচেতন মন ভয় পায়। এখানে পানির শব্দ কোথা থেকে এলো? কি করছে কি নিবরাস? সেই সময় তার কানে এলো দুটো জোরে আওয়াজ। দ্রাম দ্রাম আওয়াজের সাথে যারার আর্তনাদ ভরা কণ্ঠস্বর। যারা চেঁচিয়ে উঠল, নিবরাস 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 প্লিজ মাফ করে দাও, ছেড়ে দাও আমায়। ছবিগুলো এডিট ছিল, আমি করিয়েছি। আমি তোমার থেকে নূরকে দূর করতে চেয়েছিলাম, তারপর তোমাকে নিজের করতে চেয়েছিলাম। প্লিজ নিবরাস, আমায় মাফ করো, ছেড়ে দাও আমায়। আমি অনেক অনেক দূরে চলে যাব, আর এমন করবো না। তোমাদের মাঝে আর আসবো না, এই প্রমিস। নূর হতভম্ব হয়ে বসে আছে। মনটা যেন এখন দোদুল্যমান। যারা যা বলছে তা সত্যি। সে এই মিথ্যেগুলো শোনার জন্যে সে এত রাতে রিস্ক নিয়ে জঙ্গলে গিয়েছিল। নিবরাসকে একটু হলেও অবিশ্বাস করেছিল। তার মুখের শব্দ যেন হারিয়ে গেছে। শুধু নিঃশ্বাসের গতি আর হৃদয়ের শব্দ প্রমাণ দিচ্ছে যে সে ভুল করেছে। তার নিবরাসের উপর বিশ্বাস রাখা তার উচিত ছিল। নূরের স্তব্ধতার মাঝে নিবরাস নিজের হাতের ছুরির হাতলটা জারার হাতে আরো জোরে চাপ দেয়। মুখে তোষিত হাসি নিয়ে তাকাই তার সানফ্লাওয়ারের দিকে। দাঁতে দাঁত পিষে বলে, শুনেছো তো মাই লাভ, ও কি বলেছে শুনেছো তো? নূর মন্ত্রমুগ্ধের মতো উপর নিচ মাথা নাড়ল। ওকে। নিবরাসের গাঢ় কণ্ঠস্বর, ফের কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ঝপাং করে একটা আওয়াজ হলো। সাথে যারার নির্মম কণ্ঠ। জোরে জোরে চিৎকারের আওয়াজ হচ্ছে। নূর কিছুই বুঝতে পারছে না, কি করবে সে তাও বুঝতে পারছে না। নিবরাস হাতের ছুরিটা নিয়ে এগিয়ে যায় সীমান্তের দিকে। সে কথা বলতে পারছে না, মুখে কাপড় ঠুসা। নিবরাস এক টানে সে কাপড় টেনে বের করে। সাথে সাথে ঠোঁটের ফাঁক থেকে বের হয়ে এলো ছিপছিপে লাল তরল। নিবরাস এসব তোয়াক্কা করলো না। সে পুনরায় ছুরির উল্টো পিঠ দিয়ে সীমান্তের মুখে মারল। একবার, দুইবার, তিনবার। সীমান্তের নাক ফেটে রক্ত আসলো। মুহূর্তকাল অতিক্রম হতেই সে গগনবিদারী এক আওয়াজ করলো। প্রচন্ড জোরে হলো সেই আওয়াজ। নূর মেয়েটা ভয় পেল। ভয়ে সে চেয়ারের সাথে লেগে গেল। নিবরাস তাকে অভয় দিল ভয় না পেতে। নূর ভয় পাচ্ছে। নিবরাস সীমান্তের পায়ের কাছে বসতে বসতে বলল, আমার সানফ্লাওয়ারকে কেন আমার থেকে আলাদা করতে চেয়েছিলি বাস্টার্ড? কি কারণে? সীমান্ত কথা বলার মতো অবস্থায় নেই। তার নাক মুখ থেকে টর টর করে রক্ত পড়ছে। নিঃশ্বাস ভারী। মনে হচ্ছে যেন এক্ষুনি প্রাণ পাখি ইহকাল ত্যাগ করবে। কিন্তু তার এমন অবস্থা নিবরাস বুঝল না। সে ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করে গেল তার পায়ে। এক মুহূর্তে পায়ের চামড়া ভেদও করে উকি দিল লালাভ তরল, সাথে তার অসহ্যকর চিৎকারের শব্দ। নিবরাস এই হাত পা বাঁধা মানুষটার ওপর দয়া দেখালো না। সে এক নাগাড়ে বলে চলেছে, বল বল বল, আমার থেকে কেন দূরে নিয়েছিস আমার সানফ্লাওয়ারকে, বল। সীমান্ত অসহ্য যন্ত্রণায় থাকতে না পেরে এবার মুখ খুলেই ফেলল। কাতর কণ্ঠে ভেঙে ভেঙে বলল, বলছি আমি ভেবেছিলাম নূরকে দূরে নিয়ে গেলে আমি ওকে পাবো, কিছু না পারি ওকে এক রাতের জন্য নিজের করতে পারবো। সেজন্য আমি ওর ওপর নজর রাখছিলাম ওকে পাওয়ার জন্য। নিবরাস আবার সীমান্তের মুখে কাপড়ের দলাটা ঠেলে দিল। নূরের দিকে তাকিয়ে বলল, মাই লেডি, ওর কথা শুনেছো?
নূর কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে। সে নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না সীমান্তের কথাগুলো। বন্ধু বুঝি এমন হয়? বন্ধুদের মন মানসিকতাও এমন হয়? নূরের শরীর থরথর করে কাঁপছে। হাত পা বাঁধা অবস্থায় অনুভব করা যায় সেই কাঁপন। নিবরাজ সূক্ষ্ম দৃষ্টিতে ভ্রু কুঁচকে তাকায় নূরের দিকে। ধীরে ধীরে নূরের মাথা নেতিয়ে পড়ে চেয়ারের সাইড ঘেঁষে। অমনি নিবরাজ ছুরি ফেলে ছুটে যায় সেদিকে, তার সানফ্লাওয়ারের কাছে। সময় 4:12। ভোরের আলো চারিদিকে ফুটেছে কি ফোটেনি। ঠিক এমন সময় শা শা করে নিবরাসের বাংলোতে ঢুকলো দুটো কালো গাড়ি। প্রথম গাড়ি থেকে বের হয়ে আসলো আয়াস আর রুস্তম। রুস্তম লম্বাটে এক বিশাল দেহী পুরুষ। শরীরের গঠন বেশ ভারী। তার গায়ের রং অত্যাধিক কালো, চুলগুলো জটিল কুণ্ডলিত, গালে মাস আর থুতনিতে দাড়ি। আজ প্রায় 1.5 বছর পর রুস্তম এই বাংলাতে পা রেখেছে। তার বিশাল একটা কারণও আছে। পেছনের গাড়ি থেকে বের হলো এক মহিলা ডাক্তার, নাম শৈলী ইয়াসমিন। বেশ নাম ডাক্তার, মূলত নূরের কারণে তাকে আনা হয়েছে। নূর যখন অজ্ঞান হয়ে গিয়েছিল তখন নিবরাস হন্তদন্ত হয়ে নূরকে নিজের রুমে নিয়ে এসেছে, কিন্তু নূরকে ওঠানোর চেষ্টায় ব্যর্থ হওয়ায় সে উন্মাদের মতো কল করেছিল আয়াসকে। তবে আজ কেন যেন রুস্তমকেও কল দিয়েছিল সে। ডাক্তারকে ধরে বাড়িতে আনার হুকুম দিয়েছিল তাদের। কিন্তু তাদের সাথে কথা বলার কিছুক্ষণ পর নিবরাসের মনে পড়ে কোনো পুরুষ ডাক্তার আনা যাবে না বাসায়। ডাক্তার তার সানফ্লাওয়ারকে ছুঁয়ে দেখবে, চোখ ছোবে, হাতের নাড়ি ছুবে, যদি বুকে কিংবা পেটে ছোঁয় তো। সানফ্লাওয়ারকে ছোঁয়ার অধিকার তার ছাড়া আর কারো নেই। তাই সে বেসামালভাবে তীব্র গতিতে আবার কল করেছিল রুস্তমকে। দৃঢ় চিত্তে বলেছিল, কোনো পুরুষ ডাক্তার যেন আমার বাড়িতে না আসে, আসার সময় বেস্ট মহিলা ডাক্তারে নিয়ে এসো। তার জেদের উপরে কথা বলার ক্ষমতা রুস্তমের নেই, আর কখনো ছিলও না। থাকলেও সে কখনোই নিবরাসের কথার ওপর কথা বলে না। গত 1.5 বছরও বলেনি, আর আজও বলবে না। তবে এটাই বেশি যে নিবরাস নিজে তাকে ফোন করেছে। গত 1.5 বছর তার সাথে নিবরাসের সরাসরি কিংবা ফোনে কথা নেই। সেসব ইনফরমেশন পায় আয়াসের কাছ থেকে। নিবরাস আয়াসকে বলে আর আয়াস তাকে। একটা ঘটনা, জাস্ট একটা ঘটনার জন্য নিবরাসের কাছে সে এখনো ছোট হয়ে আছে। যে কাজ সে করেনি নিবরাস তাকে সেই কাজের শাস্তি পর্যন্ত দিচ্ছে, কথাও বলে না। তবে আজ নিবরাসের কল পেয়ে রুস্তম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। প্রথমে যদিও ভেবেছিল কলটা ভুলে কল চলে এসেছে, কিন্তু যখন দ্বিতীয়বারের মতো পরিচিত নাম্বারটা সে মোবাইলের স্ক্রিনে দেখলো তখনই সে আর বিলম্ব করলো না ফোনটা ধরতে। নিবরাস নিজে ফোন করা মানে তার কাছে অনেক কিছু, আর সেখানে নিবরাসের আদেশ তো তার কাছে দুর্মূল্য। এই বিশাল অট্টালিকার কোণার রুমের জানালার ফাঁক দিয়ে সরু আলো আসছে ভেতরে। রুম জুড়ে পিনপিনে নীরবতা। নিবরাস বসে আছে নূরের মাথার কাছে। তার সমস্ত শরীরে ময়লা, পরনে গতকাল রাতের কালো রঙের টি শার্টটা ভেজা, হাতে পায়ে সামান্য রক্তের ছাপ, অথচ তার সেদিকে কোনো খেয়ালই নেই। সে এক নিমেষে চেয়ে আছে সানফ্লাওয়ারের নিষ্পাপ মুখখানির দিকে। বারে বারে ছুঁয়ে দিচ্ছে সে মুখের প্রতিটি অংশ। আজ সানফ্লাওয়ারের মুখে অপার মলিনতা, গভীর অচেতনতায় ডুবে সে। নিবরাসও কষ্টের চরম সীমানায় দাঁড়িয়ে আছে। সে আজ আবার নিজেকেই দোষ দিচ্ছে সানফ্লাওয়ারের এমন অবস্থার জন্য। যদি সে সানফ্লাওয়ারকে বেঁধে না রাখতো তাহলে নিশ্চয়ই এমন কিছু হতো না। নিশ্চয়ই সানফ্লাওয়ার তার এমন ভয়ঙ্কর রূপ দেখে ভয়ে অজ্ঞান হয়ে গেছে। নিবরাস বিড়বিড় করছে আর নিজের উপর দোষ চাপাচ্ছে। ঠিক এমন সময় ঘরে প্রবেশ করে ডাক্তার সহ বাকি দুজন। নিবরাস ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আয়াস সান্ত্বনা দেখালেও রুস্তম চুপচাপ ছিল। সে দেখছিল বিছানায় শোয়া মেয়েটাকে। এই মেয়েটার উপরই তো সে নজর রাখছিল। তার ওষ্ঠে আলতো হাসি ফুটে ওঠে। তার মানে বস এখন নিজের ভালোবাসার মানুষ খুঁজে পেয়েছে। তাহলে সেই রোগটাও নিশ্চয়ই নেই। আর সেই ম্যাম প্লিজ। তার ধ্যান ভাঙে আয়াসের কথায়। সে এক পলক নিবরাসের দিকে তাকিয়ে এক সাইড হয়ে দাঁড়ায়। ডক্টর শৈলী নূরের পাশে গিয়ে বসেছেন। ভালো করে নূরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন,
18+। জি। নিবরাস মাথা নাড়ে। ডক্টর শৈলী নূরের হাতে বিপিটা লাগাতে লাগাতে নিবরাসকে বলে। নিবরাস সংকোচ না করে সোজা উত্তর দিল। না, নেই, আমরা এখানে একাই থাকি। ডক্টর প্রেশার কাউন্ট করে নিবরাসের দিকে তাকালো, বলল, ডাক্তারের ফরমান পাওয়া মাত্র আয়াশ আর রুস্তম এই রুম ত্যাগ করে বাইরে গিয়ে দাঁড়ালো। এখন রুমে শুধু 3 জন। নিবরাস স্থির থাকতে পারল না। সে ডক্টরের মতিগতি লক্ষ্য করে প্রশ্ন ছুড়ল। কেন, সিরিয়াস কিছু? ডক্টর নিবরাসের দিকে সম্পূর্ণ দৃষ্টি দিয়ে কথাটা বলে। থতমত খায় নিবরাস, কিছুটা বিব্রতও হয়। আমতা আমতা করে বলে। হয়েছিল। ডক্টর শৈলী আরো কিছু টেস্ট করলো, ফের বলল। নিবরাস স্তব্ধ হয়ে আছে। তার চোখে মুখে বিস্ময়ের ছোঁয়া স্পষ্ট। হৃদয়ে তার এক অজানা আবেগের ঢেউ বইছে। বুঝতে পারছে না সে এই মুহূর্তে ঠিক কি করবে, কি রিয়াকশন দিবে, এই খবরটাকে সে কিভাবে নিবে। যদি খবরটা সত্যি হয় তাহলে তো সে বাবা হবে। সে বাবা হবে, কথাটা ভাবতেই তার কেমন করছে বুকের মাঝে। সে কম্পিত গলায় আয়াশ আর রুস্তমকে ভেতরে ডাকে। তারা ভেতরে আসলে নিবরাস ডাক্তারকে এগিয়ে দেওয়ার কথা বলল তাদের। তার সাথে এও বলে যেন ডক্টরকে যথার্থ ইনাম দেওয়া হয়। তার কথা মতো আয়াশ আর রুস্তম ডক্টরকে এগিয়ে দিয়ে আসতে গেল। ভেতরে পড়ে রইল শুধু নিবরাস আর নূর। আয়াশ আর রুস্তম নিবরাসের কথা মতো ডক্টর শৈলীকে যথার্থ ইনাম দিয়েছে। যে গাড়িটাতে করে তারা ডক্টর শৈলীকে এনেছিল সে গাড়িটা এখন উপহার হিসেবে শৈলীকে দিয়ে দিয়েছে। এটা নিবরাসের নতুন গাড়ি ছিল, অফিসের নিচেই থাকতো। মাঝে মধ্যে 2-1 বার নিবরাস এটাকে ইউজ করেছিল, কিন্তু এখন এটা শৈলীর। যদিও তিনি নিজের ফিটা ছাড়া বাড়তি কিছুই নিতে চাননি, তাও আয়াশ আর রুস্তমের জোরাজুরি ওনাকে এটা নিতে হয়েছে। ওনার যাওয়া শেষে আয়াশ একটু বিচক্ষণতার সাথে চারিদিকে চোখ বোলালো। এই ঘরের গুপ্ত জায়গা কোথায় সে জানে না। এই বাড়িটা যখন তৈরি করা হচ্ছিল তখন তার দায়িত্বে ছিল রুস্তম। তখন নিবরাসের কাছে রুস্তম অধিক প্রিয় ছিল। সে তো এই বাড়ি কমপ্লিট হওয়ার পরেই জেনেছিল সবকিছু। রুস্তম বেশি একটা কথা না বললেও বোঝে সবকিছু। আলতো হেসে সে আয়াশকে বলল। গোপন কিছু খুঁজছিস? হঠাৎ কথা বলায় আয়াশ একটু অপ্রস্তুত হলো, তাও সে নিজেকে সামলে নিয়ে বলল। গোপন কি খুঁজবো? রুস্তম তাচ্ছিল্য হেসে বলল। অনেক কিছুই আছে তোর অজানা, খোঁজার বাকি সেগুলোই। আয়াশ নিজেকে স্থির করে দৃঢ় কণ্ঠে বলে। কোনো কিছুই আমার অজানা নয়, আমি সব জানি এই বাড়ি সম্পর্কে আর নিবরাস সম্পর্কে। আহ, সা- আয়াশ কিছুটা অবজ্ঞা নিয়ে তাকালো রুস্তমের দিকে। সত্যি জানিস, তোকে আমি সে কলেজ লাইফ থেকে চিনি আয়াশ। আমরা এক প্লেটে খেয়ে এসেছি, তোর রন্ধ্রে রন্ধ্রে আমি ঘুরে এসেছি। তোকে আমি চিনেছিলাম সেদিন, তারপরও আমি চুপ ছিলাম, কারণ তুই আমার বন্ধু ছিলি, আমাকে কথা দিয়েছিলি তাই। আয়াশ রুস্তমের কথাটা কিছুটা মূল্যহীন মনে করলো। সে কিছু না বলেই পাশ কাটতে যাচ্ছিল রুস্তমের। মোটেও তার এখন কথা বলতে ইচ্ছে করছে না, কিন্তু সেটা হলো না। সে পা বাড়াতেই পেছন থেকে রুস্তম বলে উঠল। এখনো কি ওই কাজ করিস? থামে আয়াশ, পেছনে না ফিরেই নির্লিপ্ত স্বরে বলল। করি না। রুস্তম ঘাড় ঘোরালো। উপরের দাঁত নিচের ঠোঁটে চেপে সে আবার ছেড়ে দিল। বলল, দেখিস, আমি তোকে বিশ্বাস করেছিলাম, এটা ভাঙতে দিস না। আয়াশ এবারও রুস্তমের দিকে তাকালো না। সে আলিপ্ত কণ্ঠে বলল। দড়ি ভাঙে বিশ্বাস কি করবি তুই? রুস্তম এখনো ঘাড় কাত করে তাকিয়ে আছে আয়াশের দিকে। হয়তো এখনো অপেক্ষা করছে আয়াশ কখন তাকাবে তার দিকে, কিন্তু তার সমস্ত অপেক্ষা জল করে দিয়ে আয়াশ তাকালো না। রুস্তম দীর্ঘশ্বাস ফেলে। সে কিছুটা সৌম্য কণ্ঠে বলল। বিশ্বাস, বিশ্বাস মানে কি জানিস তুই? বিশ্বাস মানে হলো মানুষের হৃদয়ে কাষ্ট একটা বৃত্তি ঘুরে তোলা। যে তোকে বিশ্বাস করবে তার মনে তুই এইভাবে মজবুত জায়গা দখল করে থাকবি, সারা জীবন প্রিয় হয়ে থাকবি। কিন্তু যেই দিন বিশ্বাস ভাঙবে, কাছের টুকরোর মতো
কাষ্ঠ হৃদয়ের ব্যক্তিতে জমে থাকা তুইও ভাঙবি, কষ্টে মরবি, নিজের কাছে নিজে মরবি। আয়াস কোনো ভ্রুক্ষেপ দেখালো না রুস্তমের এমন কঠিন কথায়। সে সামনে পা বাড়াতে বাড়াতে বলল, সেটা সময়েই দেখা যাবে। আস্তে আস্তে সে পেছনের ঘরের দিকে চলে গেল, অদৃশ্য হলো রুস্তমের চোখের সামনে থেকে। রুস্তম মুখ দিয়ে চ সূচক আওয়াজ করলো। সে যতটুকু বুঝেছে আয়াস বদলায়নি, তাহলে এমন করছে কেন?